ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়ে যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা বলেন এবার, কি বলতে ডেকেছিলেন? শুভ্র বলল, ও হ্যাঁ, তোমার পূজার বন্ধ কবে? তুলি অবাক হয়ে প্রশ্ন করল, কেন? কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো। তুলি হাতে গুনে দেখল, তারপর বলল, শুরু হবে পরশু থেকে, 23 দিন থাকবে বন্ধ। ওয়াও, গ্রেট। শুভ্রকে খুশি হতে দেখা গেল ভীষণ। সব কেটে কুটে হাতে কমপক্ষে 20 দিন তো থাকবে। ঘুরতে সর্বোচ্চ লাগবে 1 সপ্তাহ। বাকিটা সময় তুলি পড়াশোনায় দিতে পারবে, আর শুভ্র ছুটি মাত্র 10 দিন। সব মিলিয়ে ট্যুর পরিকল্পনা করা যেতেই পারে। শুভ্র এবার তার কথা তুলল। তুলি, কোথাও বেড়াতে যেতে চাও এই বন্ধে, একা আমার সঙ্গে? তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইল। শুভ্র কথা বুঝতে তার বেশ সময় লেগে গেল। যখন বুঝলো, লজ্জায় নুয়ে গেল। বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়া কি হানিমুনে বলে আখ্যায়িত করবে তুলি? তুলি উত্তর করল না, মাটির দিকে চেয়ে স্থির দাঁড়িয়ে রইল। শুভ্র বুঝতে পারল না তুলির মতিগতি। শুভ্র ধীর পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, কি তুলি, যেতে চাও না আমার সঙ্গে? তুলি অন্যদিকে চাইল। বুকটা আবার ঢিপ ঢিপ করছে, মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল, যাব। শুভ্র তুলির সম্মতি শুনে খুব বেশি খুশি হয়েছে। শুভ্র বলল, আমার বন্ধুরাও যাবে আমাদের সঙ্গে, তাদের ওয়াইফ নিয়ে। ওরা ওদের মতো ঘুরবে, আমরা আমাদের মতো, বাট যাবো একসঙ্গে। তুমি কমফোর্ট ফিল করবে। এই যে শুভ্র আমরা আমাদের এই শব্দগুলো বারবার ব্যবহার করছে। তুলির কানে যেন এই শব্দগুলো মধু ছিটাচ্ছে। কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব। তুলি আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমার সমস্যা নেই, কিন্তু মা রাজি হবেন না এইভাবে উঠিয়ে দেওয়ার আগে এইভাবে ঘুরতে যাবা। শুভ্র মাথা দুলালো। সেটাও এক কথা। আচ্ছা, আমি দেখছি। আন্টি, সরি, মায়ের নাম্বার মুখস্থ আছে? আমাকে বলো তো, আমি দেখি পারমিশন পাই কিনা। শুভ্র যেভাবে বলল, তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেওয়া হচ্ছে। তুলি হেসে ফেলল। শুভ্র হাসি শব্দে তাকালো। তুলির সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেলল। শুভ্র ব্রুগোজকে বলল, নাম্বার। তুলি নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরলো। ওপাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করলে শুভ্র সালাম দিল। ইয়াসমিন শুভ্র কল দিয়েছি শুনে গদগদ হয়ে সালামের জবাব দিলেন। শুভ্র বললেন, আন্টি, মা, একটা কথা ছিল আপনার সঙ্গে, বলবো? বলো শুভ্র। শুভ্র তুলির দিকে তাকালো। তুলি উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র বলল, আমার মেডিকেল থেকে ছুটি দিবে পূজায় 10 দিনের জন্য। তুলিরও ছুটি আছে। ভাবছিলাম আমরা দুজন একটু ঘুরে আসি কোথাও থেকে, যদি আপনি অনুমতি দেন। শুভ্র কল দিয়ে বলছে যাবে। ইয়াসমিন দ্বিধায় পড়ে গেলেন। এভাবে উঠিয়ে দেওয়ার আগে মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে? ইয়াসমিন বললেন, আমি একবার তুলির বাবার সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। ওকে মা, রাখি। ওকে বাবা, রাখো। শুভ্র সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র তুলির দিকে চেয়ে ব্রু নাচিয়ে বলল, কি মনে হয়, আঙ্কেল বাবা দিবেন? তুলি শুভ্র বাবার বাবা মা এসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেসে ফেলে বলল, কষ্ট হচ্ছে না বাবা মা ডাকতে? শুভ্র হাসলো বোকার মতো, মাথা চুলকে বলল, সেই রকম কিছু না, প্রথম প্রথম অভ্যাস নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জানি, ট্রাই করছেন দেখেই আমার ভালো লাগছে। শুভ্র হালকা হাসলো। মিনিট পরে শুভ্রর ফোনে কল দিলেন ইয়াসমিন। শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করলো। ইয়াসমিন বললেন, তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র? 1 সপ্তাহ। আচ্ছা যাও তাহলে, খেয়াল রাখবে দুজনে। কবে যাচ্ছ? পরশু। আচ্ছা। শুভ্র আরও টুকটাক কথা বলে ফোন কাটলো। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র বলল,
রাজি তারা, তুমি বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিও, আমিও আমার সব কিছু গুছিয়ে নেব। কিন্তু আম্মু, আম্মু কোথায় থাকবে? আগের বুয়া তো এখন নেই। আমাকে সাথে নিয়েই যাই, ওনার ভালো লাগবে হয়তো। হ্যাঁ, এটাই করা লাগবে। আমি আম্মুকে বলে দেখছি, দেখি কি বলে। শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজের কাছে গেল। আফরোজা শুভ্রের আসার আওয়াজ পেয়ে টিভি দ্রুত অফ করে দিলেন। শুভ্র মায়ের পাশে বসলো। আফরোজা বললেন, কিছু বলবি? শুভ্র সরাসরি আদেশ করার ন্যায় বলল, সাজেক যাচ্ছি, আমি, তুলি আর তুমি। দ্রুত ব্যাগ গোছাও। আফরোজা বললেন, তোদের সঙ্গে আমি কেন যাব? না না, তোরাই যা। কেন? আমার সঙ্গে গেলে কি হয়? ভালো লাগবে তোমার। মেঘের শহর দেখেছো কখনো? খুব সুন্দর, জানো? না রে, এত দূর আমার শরীর সইবে না। আর আমি গিয়ে এসেছি ওখানে তোর বাবার সঙ্গে, এত দূর আর যাওয়ার ইচ্ছে নেই। কে মানাতেই পারছে না। নাছোড়বান্দার মতো করছে শুভ্র। তারপর আফরোজা হাল ছাড়লেন। শুভ্র চুলে হাত বুলিয়ে বললেন, শোন শুভ্র, এটা তোর আর তুলির একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। এই যাওয়াটা তোদের এখন কাজে লাগানো দরকার। দুজন দুজনকে বুঝবি, জানবি, চেনা জানা হবে, এটাই তো দরকার এখন। আমি তোর বাবার সঙ্গে গেছি, আমরাও একাই গেছি দুজন। তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত। আমি তোদের সঙ্গে যাব, তবে এইবার না, আরেকবার। এবার তোরা যা, জেদ করিস না বাবা। শুভ্র এতবার করে বলছে আফরোজা শুভ্রর মন মানল না। সে মায়ের নিরাপত্তার আশঙ্কায় বলল, তুমি একা কিভাবে থাকবা আম্মু? আগের বুয়া তো নেই এবার। এক কাজ করি, আমি ইয়াসমিনের বাসায় এই কদিন ঘুরে আসি। ইয়াসমিন বারবার বলছিল গিয়ে করার থাকার জন্য। এই সুযোগে থেকে আসি কদিন। তোরাও ঘুরে আয়, আমাদের তিনজনের সময়ই ভালো কাটবে এই এক সপ্তাহ। তাহলে আমরাও এই ফাঁকে ইয়াসমিনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। গতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কত কথা বলা হয় না, জানিস? শুভ্র মায়ের জোড়াজড়িতে রাজি হলো শেষ অবধি। আফরোজা ছেলের কপালে চুমু খেয়ে বললেন, ঘুরে আয় তোরা, ফিরবি মন খুশি করে। তুলি প্রথম তোর সঙ্গে যাবে। মেয়েটাকে এই বিয়ে, এই সম্পর্ক আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি, ঠিক আছে? শুভ্র মৃদু হাসলো। লজ্জা পেয়ে মাথার পিছন চুলকে বলল, আম্মু, তোমার না মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল। প্রতিটা ভিডিওর টাইটেল থাকবে কিভাবে ছেলে মেয়েদের সংসার টিকিয়ে রাখা যায়। আই এম শিওর এই প্রফেশনে তুমি খুব উন্নতি করতে পারতে। আফরোজা বাচ্চাদের ন্যায় হাসলেন। ছেলের হাতে হাত রেখে বললেন, ছেলেরা যদি সংসারে পটু না হয়, তবে মায়েদের স্পিকারই হতে হয়। যা তো এবার, দ্রুত ব্যাগ গুছিয়ে নে। তুলি বড্ড ঘুম কাতরে। বেশি রাত জাগা তুলির পক্ষে কোনো দিনও সম্ভব হয়নি। তুলি হচ্ছে ভোরের পাখি। পড়াশোনা যা করার সব সকালেই করে। রাত মানে তুলির কোলবালিশ নিয়ে আরাম করে ঘুম। গতকাল সুব্রতের বাসা থেকে ফেরার পর আর আধা ঘন্টাও চোখ খুলে রাখতে পারেনি তুলি। খাওয়া দাওয়া করে আসায় বাসায় এসেই দরজায় খিল তুলে ঘুমিয়ে পড়েছে। সবে ঘুমিয়েছে 6টা। আজও তেমন ঘুমাতে পারেনি। 6টা পরপর টানা 2 দিন ঘুমিয়ে তুলির যেমন আরাম মিলেনি। সাজিকের উদ্দেশ্যে ওদের বেরোনোর কথা সকাল 7টার মধ্যে, অথচ 7:30টায় তুলি এখনও ঘুমের মধ্যেই সকাল সকাল তুলির ফোনে কল এলো। ঘুমে কাতর তুলি বিরক্ত হয়ে মুখ কুচকালো। এদিক ফিরে শুতেই আবার কল এলো। বাধ্য হয়ে তুলি ফোন ধরলো। হ্যালো বলে ওপাশ থেকে কারো ছোট্ট নিঃশ্বাস ফেলার শব্দ হলো। নিঃশ্বাসের শব্দ শুভ্র ছিল। ঘুমন্ত তুলির কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল। শুভ্র তৃষ্ণার্ত বোধ করে নীরব থাকলো। তুলি আরেকবার কথা বলুক, শুভ্র শুনবে। তুলি ওপাশে কাউকে কথা বলতে না দেখে তুলি ঘুমের মধ্যে বিরক্ত হলো। বলল, কথা বলেন না কেন? কাকে চাই? শুভ্র মৃদু হেসে নিজেকে সামলালো। গলা পরিষ্কার করে বলল, ঘুম ছাড়েনি এখনো তুলি? না ছাড়লেও উঠতে হচ্ছে। আমাদের আজকে সাজেক যাওয়ার কথা না? শুভ্রর কথা শুনে এক লাফে উঠে বসলো তুলি। কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বার দেখে নিল। শুভ্র লাইনে দেখেই তুলির চর জলদি সালাম করে বসলো। শুভ্র সালামের উত্তর দিল। তুলি একবার ঘড়ি দেখলো। ইস, তাদের অলরেডি লেট হয়ে গেছে। তুলি জিহ্বা কামড়ে বলল, সরি, দেরি হয়ে গেছে না?
10 মিনিট টাইম দিন আমাকে, আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে আসছি। বাস স্টপেজ কোনটা? শুভ্র বলল। হ্যাঁ অবশ্যই, বাস স্টেশন হলো শুভ্র বাস স্টেশন। চলে যাও দ্রুত। কৌতুক করে বলল শুভ্র। তুলি ভ্যাবাচেকা খেয়ে গেল। কি বলল শুভ্র ঘুমের ঘোরে কিছুই বুঝলো না তুলি বোকার মতো বলে বসলো। শুভ্র বাস স্টেশন? শুভ্র হাসলো এবার, বলল, ইয়েস, ইওর পার্সোনাল বাস স্টেশন। শুভ্র বাস স্টেশন আর 10 মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে। ঝটপট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও। আমি কিন্তু উপরে উঠবো না, ওই টাইম এখন নাই আমাদের। তুলি বুঝলো এবার, হেসে ফেলল ও বলল, ওকে। তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে। বিছানা ঝটপট গুছিয়ে মায়ের রুমে গেল। ইয়াসমিন জুবাইরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। তুলি অন্ধকারে আলগোছে মায়ের কাছে গিয়ে মাকে ডাকলো। আম্মু, ও আম্মু, উঠো, আমি চলে যাচ্ছি। ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন। তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন। তুলি বলল, শুভ্র স্যার এসেছেন, আমাকে নিচে নামতে বলছেন। ঘুমের ঘরে ইয়াসমিন ভুলেই বসলেন তুলির যাওয়ার কথা। বললেন, তুই আবার কই যাবি? তুলি বিরক্ত হলো। টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পরিয়ে দিল। তারপর বলল, সাজেক যাচ্ছি, আমি রেডি হচ্ছি, তুমি এসো, দরজা লাগাবে। তুলি কথাটা বলেই দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। একটু পর ইয়াসমিন ঘুমের ঘোরে হেলে দুলে একটা সেদ্ধ ডিম নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসে তুলির ঘরে বিছানায় বসলেন। তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো। আয়নায় দাঁড়িয়ে চুল ছাড়ছে। এই ফাঁকে ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন। তুলি কোনো রকম ডিমটা খেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলে কাটা বেঁধে নিল। মুখে সাধারণ সাজ দিল। এইসবের মধ্যেই শুভ্র কল দিল। হ্যালো, শেষ তোমার? তুলি জবাব দিল, হ্যাঁ, বের হব। হ্যাঁ, নিচে আছি আমি। তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাইরে গেল। ইয়াসমিন দরজার সামনে তুলির শরীরে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। তারপর বললেন, সাবধানে যাবি, আর শুভ্রর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করবি না। ওইখানে গিয়ে তোর শাশুড়িকে কল দিয়ে জানাবি যে তোরা পৌঁছেছিস। শুভ্রর খেয়াল রাখবি। শাশুড়িকে কল করে করে বারবার জিজ্ঞেস করবি, মায়া বাড়বে তার। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবি। ব্যাগে মেডিসিন আছে, অসুস্থ হলে মেডিসিন নিবি। বারবার করে বলে দিচ্ছি। শুভ্রকে নারাজ করবি না, চিল্লাপাল্লা দৌড়ঝাঁপ করবি না একদম। তুলি এত সব উপদেশ শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, শুভ্র স্যারকে নিয়ে তোমরা এত চিন্তা আম্মু? কই, আমাকে নিয়ে তো এত চিন্তা নেই। ইয়াসমিন হেসে বললেন, যখন নিজের মেয়ে বিয়ে দিবি তখন বুঝবি। তুলি পায়ে জুতো পরতে পরতে বলল, সে অনেক দেরি। আচ্ছা, আসি এখন, ভালো থাকবে, বাই। তুলি গাড়ির সামনে এলে শুভ্র ড্রাইভিং সিট থেকে নেমে তুলির জন্য দরজা খুলে দিল। শুভ্রর এই ছোট্ট কাজে তুলি খুশি হলো ভীষণ। মৃদু হেসে গাড়িতে উঠল। গাড়ি চলছে। শুভ্র বলল, আমরা এখন আরিফের বাসায় যাচ্ছি। ওখান থেকে মেনলি বড় গাড়ি করে যাব সবাই। ঠিক আছে। সকালে তীব্র বাতাসে তুলির চুল উড়ছে, বারবার শুভ্রর মুখের উপর পড়ছে। তুলির চুল থেকে বেশ সুন্দর এক স্মেল আসছে। আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি। শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল কিছু সময়। আরও কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চুলের খোঁচার জন্য ড্রাইভিং করা যাচ্ছে না। তাই শুভ্র নিজেকে সামলে বলল, তুলি, তোমার চুল। তুলি জানালার থেকে মুখ সরিয়ে পাশে চাইল। শুভ্রর মুখে সব চুল উড়ছে দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোপা করতে করতে বলল, সরি, আসলে আমার চুল না অনেক সিল্কি, বাঁধলেও ঠিক জায়গায় থাকে না। শুভ্র ডান হাতে ড্রাইভ করতে করতে তুলির দিকে তাকালো, বলল, আমার মন্দ লাগেনি। পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে।
তুলি লজ্জা পেয়ে হাসলো। শুভ্র ড্রাইভ করছে, তারা এখন মহাখালীর দিকে যাচ্ছে। দেখতে দেখতে তুলির নজর শুভ্রর হাতের দিকে চলে গেল। সাদা শার্টের হাতা ফোল্ড করে কোনোই অবধি তুলে রাখা। দৃষ্টিগত হচ্ছে শুভ্রের হাতের পুরুষালী লোম। এক হাতে ড্রাইভ করার কারণে হাতের পেশি ফুলে আছে। আলাদা রকমের সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থায়। শুভ্র লক্ষ্য করলো তুলি শুভ্রর হাতের দিকে চেয়ে আছে। শুভ্র বারণ করলো না, শুধুমাত্র মৃদু হাসলো। শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডাক্তার আরিফের নিজস্ব মহাখালী ফ্ল্যাটের সামনে। ডাক্তার ফারহান এবং তার ওয়াইফও এখানেই। তুলিকে তারা আজ প্রথম দেখবেন, ছাত্রী হিসেবে নয়, শুভ্রর বউ হিসেবে। আরিফ এবং ফারহান দুজনেই শুভ্রর খুব ক্লোজ। কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্যে, দুজনেই শহরের বাইরে থাকায় আসতে পারেনি। আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলে শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে। মেডিকেলের মোস্ট এরোগেন্ট ইগোইস্টিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র শেষ অবধি তার ছাত্রীকে বিয়ে করলো। পুরো ব্যাপারটাই তো লজ্জার। শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। শুভ্র কলিং বেল বাজানোর আগেই তুলিকে বলল, তুলি। তুলি শুভ্রর দিকে তাকালো। তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল, স্যাররা কি রিয়াকশন দিবে ভাবলেই ভয় লাগছে আমার। আমি এইভাবে কিচ্ছু হবে না, ভয় পেও না। তুমি সুন্দর করে জাস্ট সালাম দেবে, বাকিটা আমি সামলে নেব। তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। শুভ্র কলিং বেল বাজালো। তারপর আরও একবার তুলির দিকে চেয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুলি এবার হাসল। শুভ্র যখন এভাবে ম্যাজিক ভয়ে যে কথা বলে তুলি হারিয়েই যায়। তখন মনে হয় তুলি এই পৃথিবী ওহো মহাকাশ অবধি জয় করতে জানে। দরজা খুলল ডাক্তার আরিফ, তার সঙ্গে দাঁড়িয়ে আছে ডাক্তার ফারহান। তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে তার আগে দুজনেরই চোখ গেল পাশে নত মুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে। তুলি হালকা আওয়াজে দুজনকেই সালাম করলো। শুভ্র এগিয়ে এসে দুজনকে ম্যানলি হাগ করলো। তবে তুলিকে একবার দেখে দুজনে কারোরই এই জড়িয়ে ধরার দিকে মন নেই। দুজনেই অবিশ্বাস্য চোখে তুলির দিকে চেয়ে আছে। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখল। কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলির চোখ তুলে চাইল। দু চোখে ভেসে উঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনলো। তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ, মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর স্ত্রী তুলি। ডাক্তার আরিফ এবং ফারহান একসঙ্গে বিষয় নিয়ে চেঁচিয়ে উঠল। ওয়াইফ? দুজনের এমন চেঁচিয়ে উঠাতে শুভ্র কানে হাত চাপল। তুলি ভয়ে সেটিয়ে গেল শুভ্রর গায়ের সঙ্গে। অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে। শুভ্র কান থেকে হাত নামালো। তারপর দুজনের উদ্দেশ্যে বলল, আগে ঘরে ঢুকি, ডিটেলস পরে বলি, রিয়াকশন তখন দেখাস। শুভ্র তুলি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে দেখে দুজনেরই হুঁশ ফিরল। আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল। শুভ্র তুলিকে আগে দিল। তুলি ঘরে ঢুকলে আরিফের স্ত্রী মুহু এগিয়ে আসলো। তুলি সালাম করলো তাকে। মুহু ডাক্তার, তবে অন্য মেডিকেলের। তুলিকে দেখে তবু কিভাবে যেন মুহু চিনে ফেলল। কিছু ভেবে বলল, তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না? তোমাকে মেডিকেলে দেখেছি আমি। চাইল্ড বার্ডের উপরে প্রেজেন্টেশন দিচ্ছিলে, রাইট? তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অথচ তুলির মনে পড়ছে না সে মুহু ম্যাডামকে তাদের মেডিকেল কখনো দেখেছে কিনা। আরিফ শুভ্রর পাশে সোফায় বসে মুহুকে বলল, মুহু শুভ্রর ওয়াইফ ও, আর আমাদের স্টুডেন্ট অলসো, তাই না শুভ্র? শুভ্র আরিফের টিটকারি শুনে বিরক্ত চোখে তার দিকে তাকালো। ছেলেটা এমনিতেই ছোট থেকে ছোট বিষয় নিয়ে শুভ্রকে টিটকারি করে, আর এখন পেয়েছে জল জ্যান্ত বিষয়, টিটকারি আবার করবে না। মোহু প্রথমে অবাক হয়েছে, পরপরই মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল, স্টুডেন্ট এটা এত রসিয়ে বলার কি আছে আরিফ? তুমিও না? এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখলে তুমিও লাফাতে। আরিফ ভ্যাবাচাকা খেয়ে বলল, আমাদের রিলেশন করে বিয়ে ভুলে গেছো? বিয়ের আগেও তো কোনো সুযোগ দিলে না।
আবার লাফানো। মহু মোম ভেঙালো, চোখ পাকিয়ে বলল, চান্স পেলে টাঙ্কি মারতে? ছি, শুধরাবে না তুমি। পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা থামালো, টপিক পাল্টে বলল, শুভ, তুই অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগেছে না? চট জলদি নাস্তা দাও তো আমাদের, সঙ্গে গরম গরম চা। চা খেয়েই বেরিয়ে যাব আমরা। মহু আর দেরি করে না, তুলিকে ভেতরে নিয়ে যায়। মহিলারা যেতেই আরিফ এবার পুরোপুরি ঘুরে বসলো শুভ্রর দিকে। শুভ্র বাঁকা চোখে আরিফের পোলট্রি খাওয়া দেখলো। আরিফ নিজেকে প্রস্তুত করলো, তারপর গভীর স্বরে বলল, কাহিনী ছাড়, তুলি আর তুই কিভাবে কি রিলেশন করে বিয়ে আমাকে বললি না? তুই ওরকম ছেলেই না, আমি জানি। ফারহানও ওদিকে উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র তারপর দুজনকেই পুরো কাহিনী শোনালো। সব শুনে ফারহান বলল, তুলি মেনে নিছে তোকে? শুভ্র উত্তর দিল, বোধহয় ট্রাই করছে। আর তুই? আরিফের প্রশ্নে শুভ্র থামল, পরপর ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, চেষ্টা করছি। আই থিঙ্ক আমার ওকেই ভালো লাগে। শি ইজ এ ম্যাচিওর গার্ল, চিন্তা ভাবনা একদম আমার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুলি আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি। আম্মুর তুলির সংস্পর্শে ভালো থাকে, যেমনটা আমি সবসময় চেয়ে এসেছি। বিয়ে নিয়ে আমি সবসময় ভয় পেতাম জানিস। সবসময় চিন্তা থাকতো যে মেয়ে আসবে আম্মুকে আমার মতো ভালোবাসবে কিনা। বাট নাও আই এম সার্টিফাইড। তুলি সব দিক থেকে আমার কাছে বেস্ট লেগেছে, বাকিটা এখন ভাগ্য। সব শুনে আরিফ এবং ফারহানকে নিশ্চিত হতে দেখা গেল। ফারহান বলল, এই ট্যুরটা তোদের জন্য খুবই কাছে দিবে। ভালো করেছিস তুলিকে নিয়ে যাচ্ছিস সাথে। তোদের ফার্স্ট হানিমুনও সেরে গেল এটা। শুভ্র হালকা হাসলো। ওদের কথা বলার ফাঁকে আরিফকে রান্নাঘর থেকে ডাকলো মহু। আরিফ উঠে নাস্তা রান্নাঘর থেকে এনে টেবিলে সাজালো। সবাই মিলে নাস্তা শেষ করে বেরিয়ে গেল বাস স্টেশনের উদ্দেশ্যে। আরিফ টিকিট আনতে গেছে শোবার জন্যে। শান্তি পরিবহন বাস ঢাকা থেকে খাগড়াছড়ি অবধি যাবে। একমাত্র এই বাসই খাগড়াছড়ির দিঘি নালা অবধি যাবে, তাই তারা এই বাসে ঠিক করছে সাজেক যাওয়ার জন্যে। শুভ্র এই ফাঁকে তুলিকে জিজ্ঞেস করলো, কিছু কিনবে বাসে খাওয়ার জন্য? তুলি আশেপাশে একবার দেখে বলল, আচার পাওয়া যাবে এখানে? শুভ্র একবার আশেপাশের দোকান দেখে বলল, আমি দেখি পাই কিনা, তুমি মহুর সাথে দাঁড়াও। শুভ্র তুলিকে মহুর পাশে দাঁড় করিয়ে রেখে আচার খুঁজতে চলে গেল। মহু জিজ্ঞেস করলো তুলিকে, শুভ্র আবার কোথায় যাচ্ছে? আচার কিনতে। কে খাবে, তুমি? তুলি স্বাভাবিকভাবে মাথা নাড়ল। মহু হালকা হেসে বলল, আমার কাছে আছে, আবার আনতে গেলে কেন? আচার তো আমার কাছে কয়েক মাস থেকে সবসময় থাকে। তুলি অবাক হয়ে প্রশ্ন করলো। মহু মৃদু হাসলো, পেটে হালকা করে হাত বুলিয়ে বলল, ইনি আসার পর থেকে রোজ খাওয়ান আমাকে। আচার খেলে বমি কম হয়, তাই আরিফ কয়েক ধরনের আচার এনে রাখে বাসায়। তুলি খানিক বিস্মিত হলো, বলল, আপনি প্রেগনেন্ট অবস্থায় এত দূর যাচ্ছেন, সমস্যা হবে না? বরং আমার মাইন্ড ফ্রেশ হবে। কদিন ধরে মনে হচ্ছে আমি মেন্টালি খুব উইক হয়ে যাচ্ছি, অযথা চেঁচাচ্ছি। আরিফের সঙ্গেও কয়েকবার খারাপ ব্যবহার করলাম। ও কিছু বলে না আমাকে, কিন্তু আমি বুঝতে পারছি আমার ফ্রেশ হওয়া দরকার। ডেইলি লাইফের এমন ঝুটঝামেলা থেকে কদিন রেহাই দরকার, তাই ভাবলাম ঘুরে আসি। তুলি অবাক হয়, মানুষটার কি ধৈর্য, এমন একটা অবস্থায় এইভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তুলি হলে বিছানায় ল্যাদ খেয়ে পড়ে থাকতো, নিজে যন্ত্রণায় ভুগতো, আশেপাশে সবাইকেও জ্বালিয়ে মারত। তুলি হালকা হাসলো। এর মধ্যে শুভ্র এসেছে, হাতে পলিথিন, আচারের সঙ্গে আরও হাবি জাবি চকলেটস আর চিপস কিনে এনেছে।
আরিফও এর মধ্যে টিকিট কিনে এনেছে। বাস ছেড়েছে, কিছুক্ষণ হয়েছে। মুহুর শরীর খারাপ লাগছে। আরিফের কাঁধে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। ফারহানের কাঁধে মাথা হেলিয়ে বাইরের দিকে চেয়ে আছে দিয়া। তাদের দেখে তুলিও ইচ্ছে করছে শুভ্রর কাঁধে মাথা রাখতে, কিন্তু সংকোচের কারণে হচ্ছে না। শুভ্র তো আগ বাড়িয়ে কিছু বলছে না। তুলি মেয়ে হয় কিভাবে বলবে? সেই কখন থেকে ওরা দুজন চুপচাপ করে বসে আছে বাসে। কেউ কি তাদের দেখে বলবে এরা সদ্য বিবাহিত কোনো কাপল? তুলি বিরক্ত হয়ে বাসের জানালায় মাথা ঠেকিয়ে বসে। বাস ক্রমাগত নড়ছে। তুলি তাই ঠিকঠাক মাথা রাখতে পারছে না, উল্টো ব্যথা পাচ্ছে। তুলি তাও রাগে মাথা সরালো না, ঠেকিয়েই রাখলো। শুভ্র ফোনে এতক্ষণ কাজ করছিল। এক পর্যায়ে তার চোখ গেল তুলির দিকে। তুলি ঘুমে পড়ে যাচ্ছে, তাও কষ্ট করে চোখ খুলে রেখেছে। কপালে কি ব্যথা লাগছে না তুলির? শুভ্র বলতে ইচ্ছে হচ্ছে। তুলি চাইলে শুভ্র কাঁধে মাথা রাখতে পারে, কিন্তু লজ্জার সংকোচে বলতে পারছে না। তাও সে বলল, তুলি, এভাবে ঘুমিও না, কপাল ফুলে যাবে বাসের ধাক্কায়। রাস্তাটা বেশি ভালো না। তুলি ধ্যান ভাঙে, ঘুম থেকে উঠে বসে আবার সোজা হয়। শুভ্রর দিকে চায়। ঘুমে চোখ মেলতে পারছে না তুলি। চোখ ঘুরিয়ে ঘুমানোর জায়গা খুঁজছে। শুভ্র বলল, কি দেখছো? তুলি লম্বা হামি তুলে বলল, ঘুমাবো কোথায় আমি? সিটটা পেছনে হেলানো যায় না? শুভ্র সিটটা হাত দিয়ে একবার দেখলো, তারপর বলল, না, আর যাবে না। তুলির তখন শুভ্রর মাথায় মারতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো, আপনার বুক আর কাঁধ থাকতে আমি কেন সিটে মাথা দিয়ে ঘুমাবো? কিন্তু বলতে পারলো না। তাদের সম্পর্ক ৮-১০টা স্বাভাবিক কাপলদের মতো নয়, তাই দুজনে কেউ চাইলে স্বাভাবিক কাপলদের মতো আচরণ করতে পারে না। তুলি দীর্ঘশ্বাস ফেলল, হাল ছেড়ে দিয়ে শেষমেশ সোজা সিটেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সিটে মাথা রেখে চোখ বুজলো, তবে বাসের ধাক্কায় বারবার মাথা পড়ে যাচ্ছে তুলির। শুভ্র সব দেখছে। একবার ফারহান আর আরিফকে দেখে তার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে তুলিকে নিজের কাঁধে মাথা রাখার কথা, কিন্তু গলায় যেন আজ কেউ পাথর বসিয়ে দিয়েছে। শুভ্র কথাই বলতে পারছে না ঠিকঠাক। সদ্য বিবাহিত স্ত্রী হিসেবেই তুলি পাশে বসে আছে, হানিমুনে যাচ্ছে তারা। এই ব্যাপারটাই শুভ্রকে বারবার লজ্জা দিচ্ছে। তুলি ঘুমাতে পারছে না ভালো করে, তাই শুভ্র এক সময় নিজেকে শক্ত করলো, কাচুমাচু হয়ে তুলিকে ডাকলো, তুলি, এই তুলি, ওঠো, আমার কাঁধে মাথা রেখে শো। এভাবে ঘুমালে ঘাড় ব্যথা করবে তো। তুলি কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। শুভ্র আচমকা চোখ খোলায় ভ্যাবাচাকা খেয়ে তাকালো তুলির দিকে। তুলি চোখের পলক দুবার ফেলে শুভ্রর দিকে চেয়ে থাকলো। আরেকবার বলুক সে, তুলি মরিয়া হয়ে ঝাঁপাবে তার কাঁধে। শুভ্র বুঝলো তুলি হয়তো শুনতে পারেনি, তাই শুভ্র গলা পরিষ্কার করে ধীমে আওয়াজে বলল, ঘুমাবে তুমি? এভাবে ঘুমালে ব্যথা পাবে। অস্বস্তি ফিল না করলে আমার কাঁধে মাথাটা রাখো। তুলি মৃদু হাসলো। লজ্জায় অবনত হয়ে হালকা সরে এসে শুভ্রর হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো পরম আবেশে। শুভ্র গা এই প্রথম কোনো নারী স্পর্শ করলো, কাঁধে মাথা রাখলো। সেই নারীটা তার স্ত্রী। ব্যাপারটা কত সুন্দর। শুভ্রর হাত যত্ন নিয়ে তুলির চুলে মালিশ করলো। আরামে চোখ বুঝলো তুলি। শুভ্র মৃদু আওয়াজে বলল, এবার নিশ্চিন্তে ঘুমাও, আই এম ড্রাইভার। তুলির কথাটা কি যে ভালো লাগলো। বোধ হলো শুভ্র কাঁধে শক্ত করে মাথাটা চেপে রাখতে। তুলি একবার মাথা তুলল। শুভ্র তাকালো। তুলি বলল, থ্যাঙ্কস সব কিছুর জন্য। শুভ্র হাসলো খানিক। তুলি আবার আরাম করে শুভ্র কাঁধে মাথা রেখে চোখ বুঝলো। বাস এসে থেমেছে দীঘিনালিতে। এখান থেকে আর কোনো বাস যাবে না। বাকিটা পথ যেতে হবে চাঁদের গাড়ি করে। চাঁদের গাড়ি মূলত এক প্রকার জিম গাড়ি। সাজেকের সবাই এটাতে জিপ না বলে সুন্দর ভাষায় চাঁদের গাড়ি বলে। তুলি বাস থেকে নেমে মুখে পানি ছিটালো। ঘুমে চোখ খুলতে পারছে না সে। শুভ্রর হাতে সব ব্যাগ। সে একপাশে ব্যাগ রেখে তুলির কাছে গেল, বলল, চা খাবে তুলি? ঘুম কাটবে তাহলে। তুলি হামি ছেড়ে বলল, খাবো, আপনি? শুভ্র হেসে উত্তর দিল। চায়ে কখনো আমার না নেই, সর্বদাই হ্যাঁ। তুলি হেসে ফেলল। হেসে এসে আনমনে বলল, ভালোই হয়েছে, দুজনেই চা পাগল। মাঝরাতে চা দেখতে দেখতে কয়েক কাপ চা সাবার করা যাবে।
শুভ্র হাসলো। তুলির তার সংসার নিয়ে কত ইচ্ছে, তাকে নিয়ে কত স্বপ্ন। ব্যাপারটা শুভ্রর ভীষণ ভালো লাগলো। শুভ্র মুচকি এসে চা আনতে গেল। চা খেয়ে সবাই চাঁদের গাড়িতে চড়ে বসলো। ওদের 6 জনের জন্যই একটাই চাঁদের গাড়ি লেগেছে। 6 সিটে 6 জন। সাজিকের পথটা বেশ বন্ধুর। বারবার তুলি গাড়ির ধাক্কায় শুভ্র উপরে পড়ে যাচ্ছে। ওড়নাও ঠিকঠাক জায়গায় থাকছে না। স্যারদের সামনে তুলি এক প্রকার নাস্তানাবুদ অবস্থা। শুভ্র হয়তো বুঝতে পারলো, ফিসফিস করে বলল, ওড়নায় পিন দিয়ে দাও, খুলবে না আর। তুলি তাই করলো। তুলি ঠিকঠাক বসতে পারছে না দেখে শুভ্র বাম হাতে তুলির কাঁধ ধরে নিজের সঙ্গে চেপে ধরেছে। তুলি শুভ্রর দিকে চেয়ে। শুভ্র নিরন্তর বসে গল্প করছে আরিফ ফারহানের সাথে, অথচ এখন এক হাতে তুলিকে আগলে আছে। তুলি শুভ্রর যত্নে আরও একবার তার প্রতি ভালোবাসা জন্মালো। মানুষ হিসেবে কতটা অসাধারণ শুভ্র, সেটা কি শুভ্র কোনোদিন জানবে? তুলিকে এতটা সেফ অনুভব করানো, এতটা যত্নে এতদূর নিয়ে আসার জন্যে তুলিকে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। সেটাও কি এই শুভ্র মহোদয় জানবে? তুলি একদিন জানাবে, সব জানাবে। একদিন পূর্ণিমা রাতে দুজন বারান্দার দোলনায় দোল খেতে খেতে চাঁদ দেখবে। তখন তুলি শুভ্রকে জানাবে কাবিনের পর কিভাবে তুলি একটু একটু করে শুভ্রর প্রেমে পড়েছিল, একটু একটু করে দুজন কাছাকাছি এসেছিল, একটু একটু করে তুলি দুর্বল হয়েছিল এই মানুষের প্রতি। তুলি বলবে, একদিন অবশ্যই বলবে। সেও জানুক পুরুষ হিসেবে সে কতটা অসাধারণ। সাজেক একটা রিসোর্ট নেওয়া হয়েছে, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। শুভ্ররা রিসিপশনের কাজ সামলে যে যার রুমে ঢুকলো। তুলি রুমে ঢুকেই বিষয় নিয়ে চারদিক দেখলো। কাঠের দরজা, দেয়াল, বিছানা সবই কাঠের তৈরি। সামনে খোলা বারান্দা। তুলি বারান্দায় গেল। শীতল হাওয়া বইছে। তুলির খুব ভালো লাগলো। শুভ্র বারান্দায় এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি বলল, এই গল্পের পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।